হ্যালো বন্ধুরা, রেলওয়েম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের রেলওয়ে এক্সামের সায়েন্সে এমসিকিউ কোশ্চেন। তো দেখো, রেলে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, আপকামিং পরীক্ষা, যেমন ধরো এএলপি আসছে, টেকনিশিয়ান আসছে, কিংবা গ্রুপ ডি, কিংবা ধরো আরপিএফ, এনটিপিসি, প্রত্যেকটা এক্সামে তুমি যদি দেখো রেলের থেকে সায়েন্সের কোশ্চেন, জেনারেল সায়েন্সের কোশ্চেন কিন্তু আমাদের অনেক আসছে। ঠিক আছে, টেকনিশিয়ানে যেমন 20 মার্কের, জেনারেল সায়েন্সে 40 মার্কের আছে তোমার এলপিতে। তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু জেনারেল সায়েন্সের পেপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যদি রেলের পার্সপেক্টিভ নিয়ে ভাবো, তো সেই জন্য কি করলাম, যে রেলের যে প্রিভিয়াসের যে কোশ্চেন পেপার, যেটা আমরা সেগুলো কি করবো, ডিসকাশন করবো। ওকে, তো ডিসকাশন এভাবে করবো যে প্রত্যেকটা এমসিকিউ বেসড আমাদের সিরিজ চলবে, এবং সেই সিরিজের মধ্যে একটা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন হতে পারে, তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, আজকে সেশনটা স্টার্ট করি। তো এখানে দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। তো বলছে, ইন ফিজিক্স স্টেরেডিয়ান ইজ এ ইউনিট অফ। স্টেরেডিয়ান একটা ইউনিট, এটা কার একক? সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল, লেন্থ নাকি মাস? তো এখানে যে উত্তরটা হয়, উত্তরটা হয় কিন্তু সলিড অ্যাঙ্গেলে। তো স্টেরেডিয়ান যদি সলিড অ্যাঙ্গেলে ইউনিট হয়, তো এর কিন্তু এটা তাহলে প্লেন অ্যাঙ্গেলে ইউনিট কি হবে? তো প্লেন অ্যাঙ্গেলে ইউনিট হয় কিন্তু রেডিয়ান। লিখে রাখবে। লেন্থ ইউনিট কি হয়? লেন্থ ইউনিট হয় মিটার, মাস ইউনিট হয় কিলোগ্রাম। এবার কথা হচ্ছে, এই সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল থেকে আরেকটা কোয়েশ্চেন হয়, যে পরীক্ষায় আছে এমন একটা কোয়ান্টিটি বলো যার কাছে ইউনিট আছে কিন্তু নো ডাইমেনশন, মানে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। তো সেক্ষেত্রে আমরা যদি কোয়ান্টিটি হয়, একটা হয় আমাদের সলিড অ্যাঙ্গেল, আর একটা হয় আমাদের প্লেন অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো একটা কোয়েশ্চেনের মধ্যে আমি কি করলাম, অনেকগুলো কোয়েশ্চেন আমি তোমাদের রেডি করে দিলাম। তো এরকম ভাবে সেশনটা কিন্তু হবে। ঠিক আছে, তো চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যাকে আমরা এইউ বলি, অ্যান্ড ওয়ান পারসেক আর দ্য ইউনিট অফ। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের পারসেক কার একক? কারেন্ট, মাস, লেন্থ, ভলিউম। তো এখানে অ্যান্সারটা হবে কিন্তু লেন্থের একক। লেন্থ না থাকলে তোমার এখানে ডিস্টেন্স থাকবে। এবং দেখো, এই যে দুটো কোয়ান্টিটি, দুটো ইউনিট, ডিস্টেন্সের এরা কিন্তু ডিস্টেন্সের লংগেস্ট ইউনিট। ঠিক আছে, লংগেস্ট ইউনিট আমরা বলতে পারি, অনেকটা বড় একক। সব থেকে বড় একক যদি বলা হয় তাহলে কিন্তু পারসেককে বলা হয়। পারসেক, তারপর হয় লাইট ইয়ার, তারপর হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই লাইট ইয়ারও কিন্তু আমাদের ডিস্টেন্সে বড় একক। ঠিক আছে, আহ, তো এবারে আরেকটা হয় 1 পারসেক ইকুয়াল টু কত হয়? 3.26 লাইট ইয়ার। এটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া আরো অনেক আছে ভ্যালু, তো সেগুলো আমি আস্তে আস্তে বলবো। ওকে, তো চলে আসি কারেন্ট, তার একক কি হবে? কারেন্ট একক হয় অ্যাম্পিয়ার। এবারে কারেন্ট যদি অ্যাম্পিয়ার একক হয়, তাহলে এখান থেকে এটাও আসতে পারে, কারেন্টকে মাপবো কোন যন্ত্র দিয়ে? কারেন্টকে মাপবো অ্যামমিটার দিয়ে। আবার এটাও আসতে পারে, এই অ্যামমিটারটাকে আমরা সার্কিটে কিভাবে কানেক্ট করব? আমরা সিরিজে কানেক্ট করব, যাতে আমরা রিডিং পেতে পারি। তো এইরকম ভাবে কিন্তু কোশ্চেন রেডি হয়। ঠিক আছে, মাসের ইউনিট তোমরা জানো কিলোগ্রাম হয়, এবং ভলিউম ইউনিট কি হয়? মিটার কিউব। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। এই কেমিক্যাল কম্পাউন্ড এক্স ইজ প্রিপেয়ার বাই হিটিং জিপসাম। জিপসামকে হিট করে আমি একটা এক্স কম্পাউন্ড আমি পাচ্ছি, এবং ইট ইজ হোয়াইট পাউডার অ্যান্ড ইউজড এজ এ ফায়ার প্রুফিং। যেটা এক্স কম্পাউন্ড পাচ্ছি সেটা কিন্তু হোয়াইট পাউডার এবং হচ্ছে ফায়ার প্রুফিং হিসেবে ইউজ করতে পারে। শুধু ফায়ার প্রুফিং না, আরো অনেক ক্ষেত্রে ইউজ করতে পারে। তাহলে দেখে নি এই জিপসাম, তার সংকেতটা কি? জিপসামের সংকেতটা লিখে রাখবে CaSO4 2H2। একে যখন আমি হিট দেব, তখন তৈরি হয়ে যায় প্লাস্টার অফ প্যারিস। ইভেন এর সংকেতটা আমাদের পরীক্ষায় আসে CaSO4 ½ H2O। এবার চলে আসি উত্তর, তাহলে কি হলো? উত্তর কিন্তু প্লাস্টার অফ প্যারিস হলো। কিন্তু বাকি যেগুলো অপশন আছে সেখান থেকে কি কোশ্চেন হতে পারে? সেখান থেকে কোশ্চেন এটা হতে পারে যে বেকিং সোডার সংকেত কি? বেকিং সোডার সংকেত কি, বা ওয়াশিং সোডার সংকেত কি, আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো যদি বলা হয় বেকিং সোডার সংকেত কি হবে, সেটা হচ্ছে NaHCO3। আর ওয়াশিং সোডার সংকেত কি? Na2CO3। ঠিক আছে, বেকিং সোডা হচ্ছে NaCO3। সোডিয়াম বাইকার্বনেট বলা হয়, বেকিং সোডাকে কি বলা হয়? সোডিয়াম
এটা লিখে রাখবে, সোডিয়াম বাইকার্বনেট, কার্বনেট, আর এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। ওকে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এছাড়াও আরো অনেক কিছু আছে, ঠিক আছে, ব্লু ভিট্রিয়াল, ঠিক আছে, ব্লিচিং পাউডার, এগুলো থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। যাই হোক, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH হোল টু, তো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই সমস্ত কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। তো যাই হোক, এবার চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন, দেখে নিই কি আছে। A fine beam of light becomes visible when it enters a smoke filled room due to the scattering of light। উত্তর কি হবে? স্ক্যাটারিং অফ লাইট। এবার দেখো, স্ক্যাটারিং মানে কি হচ্ছে? ছড়িয়ে পড়া বেসিক্যালি, ঠিক আছে। বলতে ফাইন বিম অফ লাইট বিকাম ভিজিবল when it's enter a smoke filled room। তো এবারে স্মোক ফিল্ড রুমে যখন আমি লাইটটাকে করছি না, তখন কিন্তু স্ক্যাটার হয়ে যায়, ছড়িয়ে পড়ে। তো উত্তর এখানে কি স্ক্যাটারিং হবে, কিন্তু এছাড়াও স্ক্যাটারিং এ আর কি কি এক্সাম্পল হতে পারে? এখানে আর কি কি এক্সাম্পল হতে পারে? সে এখানে এক্সাম্পল হতে পারে, লিখতে পারো ব্লু কালার অফ স্কাই, ব্লু কালার অফ স্কাই, তারপরে রেড কালার ইউজড অ্যাজ এ ডেঞ্জার সিগন্যাল। এছাড়া আরো হতে পারে, আমি এক্সট্রা আর লেখাচ্ছি না বেশি কিছু। রিফ্রাকশনের এক্সাম্পল কি হবে? রিফ্রাকশন কথার অর্থ আমরা সবাই জানি প্রতিসরণ। প্রতিসরণ হতে গেলে দুটো আলাদা মাধ্যম লাগে, একটা লঘু মাধ্যম মানে রেয়ার মিডিয়াম, একটা ঘন মাধ্যম মানে ডেন্সার মিডিয়াম। আলো একটা মাধ্যম থেকে আসবে এবং একটা মাধ্যমে কি হবে? প্রতিষ্ঠিত হবে। একটা মাধ্যমে এলো, একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হলো। তো তার মানে কি, এই টাইপের এক্সাম্পল কি হতে পারে? আমি ফার্স্ট এক্সাম্পল যেটা আমার মাথায় এলো সেটা হচ্ছে কি, বেন্ডিং স্টিক ইনসাইড ওয়াটার। দেখো, জলের মধ্যে যখন কোনো একটা লাঠিকে রাখো না, দেখবে উপর থেকে দেখলে কি মনে হয়? উপর থেকে দেখলে এটা বাঁকা মনে হয়। কারণ কি? কারণটা একটাই, সেটা হচ্ছে কি, রিফ্রাকশনের জন্য, যে একটা মাধ্যম থেকে আলো আরেকটা মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে বলে। তো বেন্ডিং, এটা আরো অনেক কিছু হয়, সূর্য উদয় সূর্য অস্ত। ডিসপারশন অফ লাইটের এক্সাম্পল কি হবে? এখানে এক্সাম্পল লিখতে পারো রেনবো, রামধনু, রেনবো, রামধনু, ঠিক আছে, এখানে সাতটা বর্ণের রশ্মি দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, রিফ্লেকশন অফ লাইটে প্লেন মিররে আমরা কি হয়? রিফ্লেকশন দেখতে পাই, প্লেন মিরর একটা এক্সাম্পল হতে পারে রিফ্লেকশনে। যাই হোক, এখানে এগুলো প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে এক্সপ্লেনেশন করা যেতে পারে। তো যাই হোক, নেক্সট টপিক, নেক্সট কোয়েশ্চেন। হাউ ইজ দ্য ভোল্টমিটার কানেক্টেড অ্যাক্রস দ্য পয়েন্টস বিটুইন হুইচ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ টু বি মেজার? পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করার জন্য ভোল্টমিটারটাকে আমরা কোথায় কানেক্ট করব? তো ভোল্টমিটারে ইউজেস কি? হোয়াট ইজ ভোল্টমিটার? ভোল্টমিটার আমরা কোথায় ইউজ করি? ভোল্টমিটার আমরা ভোল্টেজ মাপি। এই ভোল্টেজ কার মাপি? পোটেনশিয়াল ডিফারেন্সের মাপি। তো ভোল্ট হচ্ছে কি? পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট। যদি বলা হয় ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কি হবে? ভোল্ট হবে। তাকে মাপার জন্য ভোল্টমিটার এলো। পোটেনশিয়াল ডিফারেন্স কখন হয়? যখন দুটো প্রান্তের মধ্যে আমরা ভোল্টেজের ডিফারেন্স পাই, তাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। ধরো এ আর বি, ধরো এখানে ভিএ ভোল্টেজ, এখানে ভিবি ভোল্টেজ, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি দেখি, তাহলে ধরো ভিএ মাইনাস ভিবি লিখতে পারি। এবারে দেখো, ভি মানে ভিবি লিখে না, ভিবি মানে ভিএ লিখতে পারতাম। যদি ভিএ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি হবে। তো এবারে ভোল্টমিটার না মনে রাখবে সবসময়ের জন্য, যেমন অ্যামমিটার, অ্যামমিটার আমরা কোথায় কানেক্ট করি বলতো? আমরা সিরিজ কানেকশনে করি, মানে যেখানে তোমার বাল্ব, টিভি, ফ্যান ট্যান আছে। কেন? আমাদের রিডিং পেতে হবে না, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে। অ্যামমিটার আমরা কি করি? কারেন্ট মাপি, তাই না? কারেন্ট মাপি। আর ভোল্টমিটার কি করি? ভোল্টমিটারে আমরা ভোল্টেজ মাপি, ঠিক আছে। তো এবারে এটাকে আমরা কি করি? আমরা প্যারালাল কানেক্ট করি। কেন প্যারালাল কানেক্ট করি? বিকজ আমাদের বাড়িতে কানেকশন হচ্ছে কি, আমাদের প্যারালাল কানেকশন, এবং প্রত্যেকটা কম্পোনেন্টে যদি আমরা ভোল্টেজ দেখতে চাই, তো সেখানে প্যারালাল কানেকশন আমরা ইউজ করতে হয়। তো এখানে প্যারালাল হচ্ছে উত্তর। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চেন। দ্য মলিকুলার মাস অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মলিকুলার মাস কত হবে? ওকে, তো এখানে মলিকুলার মাস আমাদের জানতে গেলে মলিকুলার মাসের ডেফিনেশনটা আমাদের একটু জানতে হবে। তো এখানে ডেফিনেশন যদি দেখি, তো এখানে ডেফিনেশন তোমরা লিখে রাখবে একটু। সেটা হচ্ছে এরকম ভাবে, যে সাম অফ অ্যাটমিক masses of all the atoms
in a molecule of the substance. এবার এখানে চলে আসি অক্সিজেন। অক্সিজেন একটা মলিকুল, তো এখানে কটা অক্সিজেন আছে? দুটো অক্সিজেন আছে। তো অক্সিজেনের অ্যাটমিক মাস কত? অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। এখানে দুটো অক্সিজেন আছে, মানে 2 × 16 করবো, তাহলে কত হচ্ছে? 32। যেমন তো এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড মানে কি? একটা কার্বন ডাইঅক্সাইড, দুটো অক্সিজেন আছে। তো এখানে কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমিক মাস কত হয়? কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমিক মাস হয় 12, 12 পয়েন্ট সামথিং, আমি 12 ধরে নিচ্ছি। তো 12 প্লাস অক্সিজেন এখানে কত? 16, তো দুটো অক্সিজেন, তো 32, তো কত হয়? 44। খুব সিম্পল। তাহলে 32, 44 হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ইফ এ রে অফ লাইট ইনসিডেন্ট পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর, কনকেভ মিররে যদি আমরা সেন্টার অফ কার্ভেচার দিয়ে আমি যদি লাইটটা পাস করাই, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে কত হবে? এবার ধরো আমি একটা কনকেভ মিররে আমি ফিগার আঁকছি, ঠিক আছে? বড় করে আঁকছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ওকে, বড় করে আঁকলাম ইচ্ছে করে। তো এখান দিয়ে আমি একটা লাইন পাস করাচ্ছি। তো এটা ধরো ফোকাল লেন্থ, ফোকাল লেন্থের ডবল কি হয়? রেডিয়াস ও কার্ভেচার। এটাকে আমরা সেন্টার অফ কার্ভেচারও বলি। কেন বলি? বিকজ তুমি যদি দেখো এই কনকেভ মিরর হোক বা কনভেক্স মিরর হোক, এটা কিন্তু একটা স্পেরিক্যাল মিরর। তাহলে কি এটাকে তুমি গোল করে দেখো না, এরকম ভাবে যদি বাড়িয়ে বাড়িয়ে দেখো না, তো এটা কিন্তু একটা স্পিয়ার দেখতে হচ্ছে, স্পিয়ার দেখতে হচ্ছে। কিন্তু আমরা তো করবো না, আমরা তার একটা পার্ট নেবো, হ্যাঁ, স্পেসিফিক নেবো। তো এটা হচ্ছে দ্য সেন্টার অফ কার্ভেচার, এটাই হচ্ছে দ্য রেডিয়াস। রেডিয়াস মানে কি? এখান থেকে ধরা হয়। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে টোটালটা, এটা হচ্ছে রেডিয়াস, আর এটাকে বলা সেন্টার অফ কার্ভেচার, মানে এটাকে সেন্টার অফ কার্ভেচারও ধরা যায়। যেখানে তোমাদের কোয়েশ্চেন কি দেওয়া আছে? সেন্টার অফ কার্ভেচার। তো যাই হোক, তাহলে এখান দিয়ে লাইট পাস করাচ্ছে, তাহলে এটার যদি লাইটটা পাস করাবে, তাহলে দেখাই, পাস করি দেখাই কি হয়। তাহলে এখান দিয়ে যখন লাইটটা পাস করাবে না, ধর লাইটটা এরকম ভাবে এসে এরকম ভাবে পাস করছে, তাহলে যখনই ইনসিডেন্ট হলো, এটা কি ইনসিডেন্ট রে? এটা ইনসিডেন্ট রে। দেখো যখন ইনসিডেন্ট হলো না, তো এই যে মিররটার সাথে 90° অ্যাঙ্গেলে কিন্তু আপতিত হলো, ঠিক আছে? এবার যে 90° অ্যাঙ্গেল যদি আপতিত হয় মিররের সাথে, যখন রিফ্লেক্টেড হবে না, তো রিফ্লেক্টেড ঠিক এরকম ভাবেই হবে। যেমন প্লেন মিররের উপর কি করতাম, ধরো এটা যদি নর্মাল ধরে নিতাম, যদি নর্মালের উপর যদি এমন 90° আপতিত হয়, তাহলে কি যেভাবে আপতিত হয়েছে সেভাবে কিন্তু বেরিয়ে যাবে, মানে কি রিফ্লেকশনও সেরকম ভাবে হবে, মানে রিফ্লেক্টেড রে সেটাও কিন্তু আমার 90° অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। তার মানে কি এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, মানে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 0° হবে। ওকে, এই হচ্ছে আমাদের ফিগারটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। An object is placed at a distance of 25 centimeter of a converging lens for real and inverted image at 30 centimeter from the lens. মানে এখানে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স তোমাকে বলে দিচ্ছে, তোমাকে ম্যাগনিফিকেশন ওই লেন্সে কত, ম্যাগনিফিকেশন মানে বিবর্ধক। এবার চলে আসি প্রথম কোশ্চেন, এখান থেকে যেটা আসতে পারে সেটাও কিন্তু কনভার্জিং লেন্স কাকে বলে? কনভার্জিং লেন্স, এখানে কনভার্জিং লেন্স অ্যাকচুয়ালি কনভেক্স লেন্সকে বলা হয়। কেন কনভেক্স লেন্স বলা হয়? কেন কনভার্জিং মানে কি? যারা কনভার্জ করে, মানে একটা পয়েন্টে মিট করে, মানে তারা কি দেবে? রিয়েল ইনভার্টেড ইমেজ দেয়। এবার শুধু রিয়েল ইনভার্টেড ইমেজ দেওয়াটা বলা হয় ভুল কথা। এটা যেমন দিতে পারে, ইভেন ভার্চুয়ালও দিতে পারে। ভার্চুয়াল হলে ইরেক্ট হয়, ইরেক্ট মানে সমশীর্ষ হয়। তো অ্যাকচুয়ালি কি হয়, এই কনভেক্স লেন্স দুটো ইমেজ দেয়, রিয়েল ইনভার্টেডও দেয়, ভার্চুয়াল ইরেক্টও দেয়, এটাও দেয় আর এটাও দেয়। কিন্তু যারা ডাইভার্জিং হয়, যারা ডাইভার্জিং হয়, ডাইভার্জিং লেন্স কারা হয়? ডাইভার্জ মানে কি বলতো? যারা ডাইভার্জ করছে, একটা পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ছে, তারা কি হয়? কনকেভ লেন্স হয়। ওরা কি করে? অনলি ভার্চুয়াল ইমেজ শো করে। আর ভার্চুয়াল ইমেজ হলে কেমন দেখতে হবে? ইরেক্ট হবে, কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো যাই হোক, দেখো এখান থেকে, দেখো এখানে দুটো কোশ্চেন এক্সট্রা তোমার কিন্তু তৈরি হয়ে গেল। তো কনভার্জিং কাকে বলা হয়, ডাইভার্জিং কাকে বলা হয়, কনভেক্স লেন্স হলে কোন ইমেজ তৈরি হয়, কনকেভ হলে কোন ইমেজ তৈরি হয়, এগুলো কিন্তু কোশ্চেন আসে। এবার চলে আসি ফিগারটায়, চলে আসি। ধরো একটা কনভেক্স লেন্স আমি ড্র করলাম, এবারে আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করে দিলাম। এটা যদি এফ হয়, তার ডবল হয় কি 2f। এফ এর ডবল 2f কেন? কেন আমরা জানি কি ফোকাল লেন্থ ইকুয়াল টু কি রেডিয়াস ও কার্ভেচার বাই 2। রেডিয়াস মানে কি হবে? 2f হবে। তো এখানে 2f লেখা যায়, এফ লেখা তাই, মানে আর লেখা তাই।
সিমিলারলি এই প্রান্তেও কি হয় এফ হবে, এই প্রান্তে কি হবে তোমার 2f হবে। ওকে, আচ্ছা এবার চলে আসি, বলছে ধরো আমি অবজেক্টকে আমি রাইট সাইডে রাখবো, ঠিক আছে। তো এবার বলছে অবজেক্ট ইজ প্লেস 25 সেন্টিমিটার ফ্রম দ্য কনভেক্স লেন্স। এবার একটা কথা ভাবো, তার মানে কি অবজেক্টকে আমি ধরো ইউ ধরে নিলাম, ইউ কত 25 সেন্টিমিটার, ইমেজকে আমি ভি ধরলাম কত 30 সেন্টিমিটার। এটা হচ্ছে কি অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স, আর এটা হচ্ছে আমার ইমেজ ডিস্টেন্স। এবং এদেরকে নিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন, এম, যেটা আমাদের পরীক্ষায় দিয়েছে, ভি বাই ইউ। এবার দেখো এখানে ভি বাই ইউ অবজেক্ট ডিস্টেন্স বা ইমেজ ডিস্টেন্স, এটা হচ্ছে তার ফর্মুলা। এবার তুমি যদি এখানে বসিয়ে দাও এমটা কি, এমটা আমি বলে দিচ্ছি, এমটা হচ্ছে ম্যাগনিফিকেশন, যেটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করছে, ম্যাগনিফিকেশন। যদি ভ্যালুগুলো বসিয়ে দাও এখানে দেখো ভি মানে কত 30, ইউ মানে কত 25, মানে 6/5। তুমি বলবে স্যার 6/5 তো উত্তর আসে, তাই অপশন তাহলে এ দিয়ে দিব, কিন্তু এখানেই ভুল। কারণটা হচ্ছে মাথায় রাখবে, এখানেও কিছু নিয়ম আছে, সেটা একটু জেনে রাখাটা ভালো। সেটা হচ্ছে কি অবজেক্টকে যদি লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে রাখি, ইমেজ হচ্ছে তোমার 30-তে, তার মানে দেখতেই পাচ্ছ এখানে ভি এর ভ্যালুটা ইউ এর থেকে বেশি। তাহলে ভি এর ভ্যালুটা যদি ইউ এর থেকে বেশি হয়, যদি আমার এই প্রপোর্শনে থাকে ভি গ্রেটার দেন ইউ, তাহলে এখানে ইউ যদি ভি এর থেকে কম হয়, একটা কন্ডিশন ছিল ইউ যদি আমি এফ আর 2f এর মাঝখানে রাখি, তখন ভি হতো কি 2f এর বাইরে। এই কন্ডিশনে আমাকে ভাবতে হয়, তার মানে কি যদি ইউটা যদি এখানে আছে, ইউটা যদি এখান থেকে এটা 25 সেন্টিমিটার হয়, তাহলে ভি কোথায় হবে এখান থেকে বাইরে, তার মানে ভি উল্টো হবে, ইনভার্টেড মানে উল্টো ইমেজ, তাহলে এটা কত হবে 30। তাহলে মানে দেখো ইউ একদিকে হলো, যদি আমি লেন্সের একটা সাইডকে যদি পজিটিভ সাইড ধরি, তাই উল্টো সাইডকে নেগেটিভ ধরতে হবে, কিংবা এটাকে যদি নেগেটিভ ধরি তাহলে এটাকে পজিটিভ ধরতে হবে। তার মানে কি দেখো সাইনে কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে লেন্সের অপোজিট ডিরেকশন হলে কিন্তু ইনভার্টেড হয়, মাথায় রাখবে। মানে দেখো মাথায় যদি এদিকে হয় ইনভার্টেড মানে মাথা উল্টে গেছে, দেখো মাথা উল্টে দিয়েছি, তো সেই জন্য এখানে কি যেটা হবে মাইনাস সাইন একটা অ্যাড হবে। তাহলে এই -6/5 হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ডিটেল এক্সপ্লেনেশন, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, who produ- who produce the who proposed the universal law of gravitation? ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের কনসেপ্ট কে দিয়ে, সেটা হচ্ছে আইজ্যাক নিউটন, যেটা কনসেপ্ট ছিল এফ ইকুয়াল টু জি ইন্টু m1m2/r² ছিল, ঠিক আছে। যেখানে এই ল অফ গ্র্যাভিটেশনের, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের কনসেপ্টে দুটো মাসের মধ্যে একটা কি হয় আকর্ষণ বল কাজ করছিল, যদি তারা যদি একটা ডিস্টেন্স আর এ থাকে। তো তার ইকুয়েশন হচ্ছে এটা, এবং জি ইকুয়াল টু আমরা কি জানি, জি ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তো এবারে এই প্রপোজটা কে দিয়েছিল, নিউটন দিয়েছিল। এখানে ক্যাপিটাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের প্রপোজ করেছিল কে, হেনরি ক্যাভেন্ডিশ। এটাও লিখে রাখতে পারো হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে এটা। চলে আসি নেক্সট কোশ্চেন এবং আজকের সেশনের লাস্ট কোশ্চেন। বলছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ওয়ার টুয়াইস, what is now the gravitational force exerted on the earth by the sun would be? তো আমি বলেছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু কি ছিল, জি m1m2/r²। এবার m1m2 কি ছিল, মাস অফ দ্য অবজেক্ট। তাহলে এখানে আমি আর্থকে একটা তার মাস m1 ধরছি, সান যে ছিল তার মাস আমি m2 ধরছি, তো এদের মধ্যে আগে ডিস্টেন্স ধরে নিলাম r ছিল। এবার বলছে এখন সেটা 2s হয়ে গেছে, তার মানে কি তখন এখন কি অবস্থায়, ধরো এখানে আর্থ আছে যার m1 হচ্ছে তার মাস, ধরো এখানে সান আছে তার m2 হচ্ছে তার মাস, তো এখন কি হচ্ছে এটা 2r হয়ে গেছে। তাহলে ফোর্সের ডিফারেন্স কি হবে, তাহলে ইনিশিয়াল অবস্থায় এটাকে আমি ধরে নিচ্ছি f1, তাহলে এটা ধরো f2 হবে। তাহলে f2 ইকুয়াল টু কি লিখতে পারি, f2 ইকুয়াল টু জি তো কনস্ট্যান্ট, m1 m2 নো চেঞ্জ, কেন মাস চেঞ্জ হয় না, এখানে আর এর জায়গায় কি হবে 2r এর হোল স্কয়ার হয়ে যাবে। তার মানে কি দেখো এখানে 1/4 জি m1m2/r²। এবার দেখো জি m1m2/r² কার ভ্যালু, f1 এর ভ্যালু, তাহলে এখানে কি লিখবো 1/4 ইন্টু f1। তাহলে f2 যেটা পেলাম, নতুন যেটা পেলাম, সেটা কি হচ্ছে 1/4 অফ হোয়াট ইজ ইট নাও। বুঝতে পারলে, বুঝতে পারলে, তার মানে কি হচ্ছে
F1 হচ্ছে কি আগের ভ্যালু, F2 হচ্ছে কি নতুন ভ্যালু। ওকে, ক্লিয়ার? তো দেখো এই হচ্ছে আজকের সেশনের ক্লাস। তো আশা করছি তোমরা কিন্তু ক্লাসটা বুঝতে পেরেছো